ভোটের বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে, থেমে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। বিজেপি ও শাহের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে তৃণমূল কংগ্রেসও। সেই চার্জশিটে কি কি উল্লেখ থাকবে, কখন পেশ করা হবে, ডিটেল জানবো। আবির রয়েছে প্রতিনিধি। আবির, থেমে নেই রাজনৈতিক আক্রমণ, আরো চড়া হচ্ছে, আরো শোনাচ্ছে তৃণমূল কংগ্রেসও। একদিকে যখন বিজেপির তরফ থেকে চার্জশিট পেশ করা হবে, পাল্টা তৃণমূলের তরফ থেকেও বিজেপি এবং অমিত শাহের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে। কি উল্লেখ করা হচ্ছে সেই চার্জশিটে, কখন পেশ করা হবে? দেখো, তৃণমূল সূত্রে খবর বিকেলবেলা 4টে নাগাদ তারাও পাল্টা চার্জশিট প্রকাশ করতে চলেছেন এবং 15 পাতার সেই চার্জশিট তারা প্রকাশ করবেন। এবং এই চার্জশিটের মধ্যে তারা উল্লেখ করবেন সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহের ব্যর্থতা। তারা উল্লেখ করবেন হচ্ছে যে বিজেপি যে ধরনের বক্তব্য রেখেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে সেই ধরনের কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দুটি বিষয়ের উপর তারা অত্যন্ত জোর দিচ্ছেন। এক, সেটা হচ্ছে যে সীমান্তে অনুপ্রবেশ, এই নিয়ে বারবার ধরে পশ্চিমবঙ্গে এসে বা তাদের বক্তব্য তৃণমূল কংগ্রেসকে আক্রমণ চালানো হয়। যদিও দেশের বিভিন্ন জায়গাতে যে ধরনের জঙ্গিহানার ঘটনাগুলি ঘটেছে, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়েই দায় কার, সেই প্রসঙ্গে তারা সরব হবেন। দ্বিতীয়ত হচ্ছে তারা এই প্রসঙ্গ তারা উল্লেখ করবেন যে পশ্চিমবঙ্গ যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেই সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা রয়েছে, বিএসএফ থাকার কথা রয়েছে, এবং তারা তাদের যে সীমা দূরত্ব সেটা অনেকটা বাড়িয়ে নিয়েছে। তারপরেও যখন অনুপ্রবেশ হয়, সেই অনুপ্রবেশের ঘটনা নিয়ে কেন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হয়, সীমান্ত রক্ষা করার ক্ষেত্রে কেন কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে তারা কেন যথাযথভাবে কাজ করে উঠতে পারছে না। তৃতীয়ত তাদের তরফ থেকে বলা হয় যে এই রাজ্যের মানুষজন যখন বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে অন্য রাজ্যতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাদেরকে বাংলাদেশি নাগরিক বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরা তারপরেও তারা বাংলাদেশে কি করে মানুষের পাশে রয়েছে, এই ধরনের বার্তা রাখেন। এবং এর সঙ্গে সঙ্গে বঞ্চনা সহ একাধিক ইস্যু, এগুলো হচ্ছে চার্জশিটের মধ্যে যোগ হবে। তুমি যেটা বলছিলে একেবারেই তাই, যে রাজনৈতিক উত্তাপ চলছে এবং গত কয়েকদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল যে বিজেপির তরফ থেকে চার্জশিট পেশ করা হবে এবং তারা বিভিন্ন বিধানসভা ভিত্তিক চার্জশিটের কথা এর আগে উল্লেখ করেছিল। কিন্তু এভাবে পাল্টা সেই চার্জশিট দিয়ে রাজনৈতিকভাবে যে জবাব তৃণমূল কংগ্রেস দিতে চলেছে, তাতে অবশ্যই নির্বাচনের আগে চার্জশিট ইস্যুকে ঘিরে জোরদার যে রাজনৈতিক চর্চা তাও বৃদ্ধি পেয়েছে। একেবারে বেশ। আবির, রাজ্যের 40 বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিটি গঠন তৃণমূলের। ভোট যুদ্ধে নেতাদের সমন্বয়ে জোর ঘাসফুলের কোচবিহার, আলিপুরদুয়ার থেকে হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনায় কমিটি। 11 জেলার 40 বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিটি তৃণমূলের। 40 বিধানসভার মধ্যে একাধিক আসনে তৃণমূলের নয়া প্রার্থী। একজোট হয়ে নেতাদের কাজের বার্তা তৃণমূল নেতৃত্বের। বাম থেকে তৃণমূল স্থানীয় আদিবাসী প্রার্থীকে ঢেলে ভোট দিয়ে জিতিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু অভিযোগ এতে এলাকার হাল ফেরেনি। এবার কি ভাবছে বাঁকুড়ার রানীবাঁধ? বাঁকুড়ার রানীবাঁধ জঙ্গলমহল এলাকার বিধানসভা আসন। এই এলাকার বেশিরভাগ গ্রাম আদিবাসী অধ্যুষিত। এটা রানীবাঁধের শহরাঞ্চল, ঝাঁ চকচকে রাস্তাঘাট। শহরাঞ্চল থেকে যত ভেতর দিকে যাওয়া যাবে ততই ছবিটা বদলাতে থাকবে। পাকা রাস্তা তো দূর, ঠিকমতো হাঁটা চলার রাস্তাটুকু নেই। শুধু রাস্তাঘাট নয়, না পাওয়ার তালিকাটা লম্বা। কোনো কাজ নাই, কোনো লোক নাই, বর্ধমান হুগলি খাটতে যাচ্ছি, তবে আনি করে আমাদের সংসারটা চলছে। 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে আজ 3-4 বছর ভাবে প্রতিদিন জল নিয়ে যায়। টিউবওয়েল আছে, ওই জলটা তো কোনো আমাদের প্রযোজ্য নয়। এমনি ধরো ওই ধোয়া ধুয়ে কাজে লাগে,
আয়রন তো খুব আয়রন, খাওয়া যায় না তো। জলটা ধরো হলুদ হয়ে যায়। শরীর খারাপ হলে কি করব, কি খাবো আমরা? আমাদের তো পানীয় জল নেই, কোথা থেকে নিয়ে আসবো? না, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। জ্যৈষ্ঠ মাসে ধরো এই জলটা তো শুকিয়ে যাবে, তখন ধরো একটু একটু জল বেরিয়ে ধরো একটা কলসি ভরতে আধ ঘন্টা সময় লাগবে। রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে প্রায় 46% আদিবাসী ভোট। তাদের মন পেতে একাধিকবার আদিবাসীদেরকেই দাঁড় করাতো বামেরা। এই কৌশলে কাজও হয়েছে। প্রতিবারই আদিবাসীরা ঢেলে ভোট দিয়েছেন। 2011 সালে রাজ্যে পালা বদল হয়, কিন্তু রানীবাঁধে বদল হয়নি। সে বছরও সিপিআইএম প্রার্থী দেবুলিনে হেমব্রমকে জেতায় রানীবাঁধ। 2016 সালে রানীবাঁধে ফোটে ঘাসফুল, জেতেন এলাকার আদিবাসী মুখ জ্যোৎস্না মান্ডি। 2021 সালে জ্যোৎস্না মান্ডি ফের বিধায়ক হন, খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রীও হন। কিন্তু অভিযোগ, রানীবাঁধের গ্রামগুলির ছবি বদলায়নি। রয়েছি রানীবাঁধ বিধানসভার কাটিয়াম গ্রামে। মূলত এই কাটিয়াম গ্রামে বসবাস সবর পরিবারের 40টি পরিবার। এরা সকলেই কিন্তু এখন কুবে খাটতে চলে গেছে, আর সেই কারণেই বাড়িতে তালা দিয়ে তারা চলে যান কুবে খাটতে, কারণ গ্রামে কাজ নেই। এরকম চাষবাস হয়নি, আমাদের চাকরি বাকরি তো নেই, আমাদের অর্থের অভাব ওই জন্য আমরা যা বর্ধমান, হুগলি, আরামবাগ এইসব আমরা কাজ করতে যাই। ওখানে ধান চাষ হয়, আলু চাষ হয়। কোনো কাজ নাই, কোনো জোর নাই, বর্ধমান হুগলি খাটতে যাচ্ছি, তবে আনি করে আমাদের সংসারটা চলছে। 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে, আজ 3-4 বছর বন্ধ হয়ে গেছে। তো আলু খুলে আলাম বাড়ি, রোজগার বলতে ওই 300 টাকা পার ডে। তো সব আমরা ঘরে বসে আছি, সিজনে যাওয়া হয় বর্ধমান হুগলি। রানীবাঁধের একাধিক গ্রামে খাবার জলের কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, গ্রাম থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে যেতে হয় চুয়ার জল আনতে। কারণ আমাদের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, খাওয়ার জন্য তো এখান থেকে নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। একটাই নলকূপ আছে, তো নলকূপটা মানে একেবারে ব্যবহারযোগ্য না। যদি স্নানও করা হয় তো গায়ের মধ্যে অ্যালার্জি বেরিয়ে যাবে। এইভাবেই জল নিয়ে যাই আমরা। এই যে শাখা নদীর গায়ে ঝর্ণা করে তারপর জল নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চা কাচ্চা, বয়স্ক, মধ্যবয়স্ক, সমস্ত বয়সেরই শরীর খারাপ হয় এই জল খেয়ে। সবাই সব জিনিসটা দেখে, কিন্তু আমাদের জন্য কেউ কোনোদিন পদক্ষেপ নেয়নি। আবার ভোট আসছে। রানীবাঁধের দুবারের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে বা টিকিট দেয়নি তৃণমূল, দিয়েছে স্থানীয় আদিবাসী মুখ তনুশ্রী হাঁসদাকে। বিজেপি টিকিট দিয়েছে স্থানীয় ক্ষুদিরাম টুডুকে, তিনিও আদিবাসী মুখ। রাজ্য সরকারের থেকে যে রাস্তাঘাটের জন্য যেমন ঢালাই রোড বা এগুলো যেমন অনেক জায়গাতেই অনেক গ্রামে সেগুলো হচ্ছে, বা পানীয় জলের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কোনো আর্থিক সাহায্য বা সেইভাবে কোনো বাজেট না এসে পৌঁছলে শুধুমাত্র এই রাজ্য সরকারের পক্ষে এটা করাটা কতদূর সম্ভব সেটা আমার মনে হয় একটু ভাবার বিষয় রয়েছে। এভাবে লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং অবশ্যই কর্মসংস্থান। আর আদিবাসী শিক্ষা বলুন, সেই ক্ষেত্রে যেমন আলাদা বোর্ড হলে তো খুবই ভালো হয়। না আছে শিক্ষার ব্যবস্থা, বিদ্যালয়, না স্বাস্থ্য, না রাস্তাঘাট, না পানীয় ব্যবস্থা। জনতা পার্টি রাজ্যতে সরকার আসে, প্রথম কাজ হবে এই উন্নয়ন করা এবং এসএসসি চালু করা। আদিবাসীদের সান্তালি বোর্ড আছে, সেই এডুকেশন বোর্ড চালু করব। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সমস্ত কিছুর দিক দিয়ে আজকে এই গরিব মানুষদের উন্নয়ন হবে, বেকার ছেলে মেয়েদের উন্নয়ন হবে। আপনারা দেখবেন তার সুফলটা প্রত্যেক সাধারণ মানুষ পাবে। বাঁকুড়া রানীবাঁধ থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।